ব্যাঙের মতো দেখতে এই রজতাভ দত্তকে কেই বা চান্স দেবে এই সিনেমা জগতে? কথাটা আমি বলছি না, তিনি তার একটা ইন্টারভিউতে কিন্তু নিজেই বলেছিলেন। আমি যখন প্রথম এসেছি তখন আমার বড় হাঁ করে কথা বলা থেকে শুরু করে আমার চেহারা সবকিছু নিয়েই, শুরুতে আমি যখন তার সাথে প্রথম কাজ করেছি তারা অসম্মত হয়েছে বা ডিরেক্টরকে বলেছে নতুন ছেলের সাথে কাকে ধরে নিয়ে এসছো তার সাথে কাজ করব না। একজন বলেছে ব্যাঙের মতো দেখতে, একজন বলেছে আপনি জিহরার সাথে ট্রাই করুন, আপনাকে খুব ভালো মানাবে। সেই রজতাভ দত্তই কিন্তু শুরুর দিকে ঋতুপর্ণার স্বামীর চরিত্রে পারমিতার একদিন মুভিতে কিন্তু সাপোর্টিং রোলে অভিনয় করেছিলেন। হ্যালো, কে বলছেন? গুরুদাস বাবু, কি হয়েছে? এবং সেই রোলের জন্য কিন্তু তিনি বেস্ট সাপোর্টিং রোলের অ্যাওয়ার্ডও পায়। এটা ছেড়েই দাও না, তার কিছু বছর পরে মিঠুন চক্রবর্তীর সাথে আসে তার এমএলএ ফাটাকেষ্ট মুভি। সেই মুভিতে তিনি মিঠুন চক্রবর্তীর বিপরীতে ভিলেনের অভিনয় করেছিলেন। মানে এই মুভিতে মিঠুন চক্রবর্তীর যতটুকু রোল ছিল তারও কিন্তু সেরকমই রোল ছিল। বস না, বস, বসে দেখা কি করতে পারিস? মন্ত্রিত্বটা গুন্ডামির আঁকড়া নয় যে দু চারটে পেটো মারলে কি ৫-১০টা লাশ ফেললে অমনি সব সমস্যার সমাধান হয়ে মানে প্রপার অ্যান্টাগনিস্ট। তারপর থেকেই যদিও তাকে ইন্ডাস্ট্রিতে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি এবং সেই মুভিতে তো তিনি বেস্ট ভিলেনের অ্যাওয়ার্ডও পায়। কিন্তু এখন সিনটা কিন্তু পুরোপুরি পাল্টে গেছে। তার চেহারা দেখলে কিন্তু এখন আমরা শুধু তাকে ফানি ভাবে দেখতে থাকি, মানে তার একটা কমিক ক্যারেক্টারে দেখি আমরা তাকে। সে একদম প্রপার ভিলেনের ইমেজটা কিন্তু তার খতম হয়ে গেছে। মানে তিনি দেবের সাথে যত মুভি করেছিল সব মুভিতেই কিন্তু তিনি ভিলেনের সাথে সাথে একটা ফানি ক্যারেক্টারও বহন করেছিল। তার জন্য কিন্তু তার ক্যারেক্টারটা আস্তে আস্তে ফানির দিকে চলে যায়। মর্নিং ওয়াক করতে এলাম, রোজ তো বেরোতে পারি না, প্রতি সোমবার করে বেরোই না। আজকে তো মঙ্গলবার, ক্যালেন্ডারটাও ঠিক মতো দেখতে পারো না ক্যালানে। সে কিন্তু পারে না আজকের দিনে দাঁড়িয়ে এক প্রতিষ্ঠিত ভিলেন হতে। কেন তার সাথে এরকম ঘটনা ঘটলো? কেন তিনি এক ফানি ক্যারেক্টার হয়ে রয়ে গেল? এবং ভবিষ্যতে কি তাকে আমরা সেই আবার এমএলএ ফাটাকেষ্টর মতো সেই ক্যারেক্টারে দেখতে পাবো? সেইগুলো সমস্ত বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। শুধুমাত্র সিরিয়াস আরবান ফিল্মের অভিনেতা আমি হয়ে থাকতে চাই না, শুধুমাত্র কমার্শিয়ালও হয়ে থাকতে চাই। বাংলায় দেখি কি আপনি খুশি নন? বাংলায় কি আমি ধেড়াচ্ছি? বাংলায় কি আমায় খুব সহ্য করা যাচ্ছে না? 11ই আগস্ট 1967 সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন রজতাভ দত্ত। তিনি হলেন বাংলা সিনেমা জগতের বিখ্যাত অভিনেতা, যিনি তার অসাধারণ অভিনয়ের দক্ষতা, বহুমুখী চরিত্রায়ন এবং যে কোনো চরিত্রকে জীবন্ত করে তোলার ক্ষমতার জন্যই পরিচিত। তিনি খলনায়কের রূপে হোক বা কমেডি চরিত্রে কিংবা আবেগঘন প্রধান চরিত্রে, প্রত্যেক ক্ষেত্রেই তার প্রতিভা ও অভিনয়ের গভীরতা দর্শককে মুগ্ধ করেছে। শৈশব থেকেই তার অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায় এবং স্কুলের নাটক, স্থানীয় থিয়েটারে অংশগ্রহণের মাধ্যমে তিনি তার এই ভালোবাসাকে জীবন্ত রেখেছে। মানে তিনি এই সব জিনিসই ভালোবাসতেন। তার জন্য তো তিনি তার চাকরি ছেড়ে এই লাইনে চলে আসে। তার নোটেবল যদি কোনো কাজ থাকে সেটা হলো পারমিতার একদিন, এমএলএ ফাটাকেষ্ট, পাগলু, পাগলু 2, বস, ওপেনটি বায়োস্কোপ, বাদশাহী আংটি, বগলা মামা, যুগ যুগ জিও। বহু বাণিজ্যিক ছবিতে নানা চরিত্রে অভিনয়ের পর ওপেনটি বায়োস্কোপের মতো নিউ এজ ছবিতে তিনি প্রচুর প্রশংসা পেয়েছে। কেরিয়ারের শুরু হয়েছিল প্যারালাল সিনেমায়, কিন্তু শেষ 10 বছরে তিনি বাণিজ্যিক ছবি অন্যতম সফল ভিলেন। তিনি 17 বছরে 147টি ছবি, 60টি টেলিফিল্ম এবং অগণিত মেগা সিরিয়াল এবং নাটকে অভিনয় করেছেন। অভিনয়ে আসার পথ অবশ্য মিশ্রণ ছিল না। 15 বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন। দাদার রোজগার আর মায়ের অল্প টাকায় সংসার চলত। মার্কেটিং এর কাজ করলেও অভিনয়ের জন্য সেই চাকরিটাও ছেড়ে দেয়। ব্যাংকে জমা 12,000 টাকায় 7 বছর চালিয়েছিল তিনি। অভিনয় করে পরিবারের দুঃখ দূর করার সংলাপ নিয়েছিলেন তিনি। অভিনয়ের দক্ষতা তার নাটক থেকেই এসেছিল। থিয়েটারের প্রতি ভালোবাসা তার গভীর ছিল। তপন সিংহ, অপর্ণা সেনের মতো পরিচালক তাকে থিয়েটারের মঞ্চ থেকে দেখেই সিনেমায় কাজের সুযোগ করে দিয়েছিলেন। মনে আছে পাগলু 2 একটা ডায়লগ, মেরে বালি চাপা দিয়ে দেবো। তাছাড়া ঘাতক মুভির বিন্দু মাসির সাথে তার একটা যে যুগলবন্দি ছিল, সেই কাহিনীটাও কিন্তু প্রচুর পরিমাণে চলেছিল। মিঠুন চক্রবর্তীর হাত ধরে কিন্তু তিনি বড় বড় মুভিতে চান্স পেয়েছিল এবং এই ইন্ডাস্ট্রিতে একটা পরিচিতি লাভ করেছিল। যেমন তাকে প্রথম চান্স দেওয়া হয়েছিল মিঠুন চক্রবর্তীর কিন্তু বারুদ মুভি থেকে। সেখান থেকেই তিনি একটু পরিচিতি লাভ করে। তারপরে তার যুদ্ধ মুভি এবং তারপরে তো তার একটা বড় মুভি এমএলএ ফাটাকেষ্ট মুভিতে কিন্তু তাকে মেন অ্যান্টাগনিস্টের চরিত্রে
চরিত্রে দেখা যায়, তারপরেই কিন্তু তার এই ভিলেন ইমেজটা পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় এবং তারপর থেকে তাকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপরে আসে কিন্তু দেব এবং জিতের এরা। তারা যখন তাকে মুভিতে কাস্ট করে সেই সময় কিন্তু তার চরিত্রটা একটা কমিক ক্যারেক্টারে পরিণত হতে থাকে, মানে ভিলেনের সাথে সাথে একটা কমেডিও ঢোকানো হচ্ছিল এবং এরকম ধরনের প্রচুর মুভি করেন তিনি। পাগলু, পাগলু 2, চ্যালেঞ্জ, বস এবং অনেক মুভি আছে সেখানে তো তিনি শুধু ফানি ক্যারেক্টারই করে, যেমন লাভেরিয়া। তারপর থেকে তিনি কিন্তু একটা প্রপার ভিলেন থেকে একটা কমিক ক্যারেক্টারের দিকে চলে যেতে থাকে এবং তার ইমেজটা একটা ফানি ভিলেনের হয়ে যায়। তোমরা হয়তো বলতে পারো তাকে দেখতে অনেকটা হয়তো ফানি, তার জন্য তাকে আস্তে আস্তে ফানি ক্যারেক্টারে ঢোকানো হয়েছে, কিন্তু না ভাই, তার উইকিপিডিয়ায় যে প্রোফাইল পিকচারটা রয়েছে সেটা দেখলেই মনে হবে তার মধ্যে কিন্তু একটা প্রপার ভিলেনের ইমেজ রয়েছে। আচ্ছা, ফানি দেখলে হলেই বা কি হবে, তাকে কিন্তু একটা ডিরেক্টরই পারে পুরোপুরি ভাবে তার ইমেজটা বদলে দিতে, তার কাহিনী, তার গল্পের মাধ্যমে এবং তার লুকটা চেঞ্জ করে। যেমন ধরো সাউথ ইন্ডাস্ট্রিতে এই সুনীল বর্মা পুষ্পা মুভিতে তার ক্যারেক্টারটাকে কি করে দিয়েছে বলতো। তিনি কিন্তু এর আগে কখনোই এরকম ভিলেনের চরিত্র করেনি। তার আগে যত মুভি ছিল সমস্ত মুভিতে কিন্তু একটা নায়কের পাশে সাপোর্টিং রোল একটা ফানি ক্যারেক্টারের ছিল, কিন্তু পুষ্পা 2 মুভিতে তার কাহিনীটা, তার ইমেজটা যেরকম ভাবে সাজানো হয়েছে পুরো একটা খতরনাক ভিলেনের ইমেজ তৈরি হয়েছে। আমি নিজেও কিন্তু তার অনেক কমেডি মুভির ফ্যানও ছিলাম এবং তাছাড়াও তো তিনি বেস্ট কমেডিয়ান, বেস্ট সাপোর্টিং রোল, বেস্ট মেল কমেডিয়ান, মানে প্রচুর এই কমেডিয়ানের অ্যাওয়ার্ডও পায় কিন্তু তিনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার ইমেজটাকে দেখো, পুষ্পা মুভির মাধ্যমে তার ইমেজটা কিন্তু একটা আলাদা লেভেলে পৌঁছে গেছে। 2009 সালে আসা নিতিনের এই দ্রোণ মুভিতে আমি তাকে প্রথম কমিক ক্যারেক্টারে দেখেছিলাম। तुम्हारा मामा है? ये क्या तुम्हारा मामा है कहकर सब स्पॉइल कर दिया। কেউ কি ভাবতে পেরেছিল এই পুষ্পা মুভিতে এরকম একটা ক্যারেক্টারে রোল করবে? তাছাড়া এই সুনীল বর্মাকে ছেড়েই দাও না, বলিউডের নাম্বার 1 অ্যাক্টর শাহরুখ খানকে ধরে নাও না, তাকে সব রোম্যান্সের কিং, দিলওয়ালা এবং আরো কত কিছুই না ট্যাগ দেয়, কিন্তু তিনি সেটার থেকে বেরিয়ে এসে এই রিসেন্ট টাইমে তিনি পাঠান আর জওয়ান মুভিতে কিন্তু একটা অ্যাকশন হিরোর রোল করেছে এবং সেটাই কিন্তু তিনি বক্স অফিসে সাকসেসফুল করে দেখিয়েছে। মানে সোজা ভাষায় বলতে গেলে একটা অ্যাক্টরকে কিভাবে সাজাবে তার পিছনের কোনো চরিত্র দেখে সাজানো যায় না এবং পুরো এই মুভিটার কাহিনী এবং তার লুক দিয়েই তাকে তৈরি করা যায় এক নতুন অবতারে। সেটাই কিন্তু করেনি কেউ এই রজতাভ দত্তকে। আমি তার মধ্যে কিন্তু একটা বড় ভিলেনের ইমেজ দেখতে পাই। তাছাড়া আমাদের এই বাংলারই একটার পার্থসারথী চক্রবর্তীকেই ধরে নাও না, রিসেন্ট টাইমে এই খাদান মুভিতে তার একটা রোল ছিল গোকুল দাসের, সেই রোলটাতে তাকে কি বানিয়ে দিয়েছে। তিনি কিন্তু বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে অনেক কমিক ক্যারেক্টারে কাজ করেছে, মানে অনেক কমেডি, মানে সোশ্যাল মিডিয়া খুললে তার কমেডি কিন্তু আমি বেশি দেখতে পাই। এটা কিন্তু ঠিক বলেছিস, আমার মতো একটা হিরো নেই কিন্তু টালিগঞ্জে কি কিন্তু এই খাদান মুভিতে তার রোলটা কি ছিল, তাকে কিভাবে তৈরি করেছে, তার ক্যারেক্টারটা কিভাবে দিয়েছে, মানে সোজা ভাষায় বলতে গেলে একটা ক্যারেক্টারকে তার পাস্টের কাজ দেখে জাজ করা যাবে না, তাকে সেই কাহিনীর মতো ফুটিয়ে তুলতে হলে তাকে সেরকম লুক দিয়ে এক ডিরেক্টরই পারে তাকে আলাদা জায়গায় পৌঁছে দিতে। রিসেন্ট টাইমের তার কাজগুলো কেউ ধরে নাও না, যেমন ধরো বুমেরাং মুভিতে তার ক্যারেক্টারটা সেটাও কিন্তু একটা ফানি ক্যারেক্টার ছিল এবং শাস্ত্রী মুভিতে তার কিন্তু একটা ছোট্ট ভিলেনের ক্যারেক্টার ছিল। মানে আমি সোজা ভাষায় বলতে চাচ্ছি তাকে কিন্তু সেরকম ভাবে কেউ ইউজ করতেই পারেনি এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে। এখানে আরেকটা জিনিসও হতে পারে, আমি তার একটা আনন্দবাজার পত্রিকায় ইন্টারভিউ দেখছিলাম যেখানে তিনি বলছিলেন যে তার যে আগের যে ভিলেনের ক্যারেক্টারগুলো ওইগুলোকে দেখে সবাই ঘৃণার চোখে দেখতো, তাকে ভয় পেত। চুরি, ডাকাতি, খুন, রাহাজানি এবং রেপ সবকিছুই তার মধ্যে পড়ে এবং সেগুলো সম্বন্ধে মানুষের মনে একটা ভয়, বিরক্তি বা ঘেন্না থাকে। কাজেই সেক্ষেত্রে মানুষটাকে খুব ভালোবেসে ওঠার সুযোগ দর্শকের থাকে না। এর জন্য হয়তো তিনি তার ভিলেন ক্যারেক্টারকে আস্তে আস্তে কমেডিতে নিয়ে আসে। তো যাই হোক, সর্বশেষে আমি একটা কথাই বলবো, এই রজতাভ দত্ত কিন্তু একটা বিশাল বড় অ্যাক্টর। তাকে যদি প্রপার ভাবে এই অ্যান্টাগনিস্টের চরিত্রে নিয়ে আসা হয় তাহলে কিন্তু একটা বিরাট বড় কামব্যাক হবে তার, যেটা কিন্তু এর আগের জেনারেশন অনেকটাই বুঝতে পারবে এবং তাকে ওই ক্যারেক্টারে দেখে অনেকের হয়তো ভালো লাগবে। দেখা যাক ভবিষ্যতে তাকে সেরকম চরিত্রে দেখা যায় কিনা, তার অপেক্ষায় থাকবো। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই রজতাভ দত্তর ব্যাপারে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।